রাত পোহালেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। এসআইআরের গুতোয় এমনিতেই আশঙ্কিত রাজ্যবাসী। তার মধ্যে শুক্রবার দুপুরে হঠাৎ দুলে উঠল কলকাতা শহর। কলকাতার মানুষ তখন অফিসে বা বাড়িতে, কেউ কেউ হয়তো রেস্তোরাঁয় লাঞ্চ করছেন, কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ মেট্রোতে। সপ্তাহের আর 5টা দিনের মতোই শহর জুড়ে ব্যস্ততার ছবি। আর ঠিক সেই মুহূর্তে থরথরিয়ে কেঁপে উঠল মাটি। সিলিং ফ্যান দুলতে শুরু করলো, জলের গ্লাস টলমল করে উঠল, বাড়ির আসবাবগুলো যেন মৃদু কেঁপে উঠল। বহুতল থেকে আতঙ্কিত মানুষ ছুটে নেমে এলেন রাস্তায়। সবার চোখে মুখে আতঙ্ক। আবার ভূমিকম্প, কলকাতার মাটি কাঁপছে। এই তো সেদিন, মানে এ মাসের শুরুতে একইভাবে কেঁপে উঠেছিল শহর। এক মাসের মধ্যে দুবার। আর গত কয়েক বছর ধরে একের পর এক ভূমিকম্প হয়ে চলেছে এই অঞ্চলে। কিন্তু কেন? কি হচ্ছে মাটির নিচে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আগামী দিনে কলকাতা কতটা নিরাপদ? কি বলছেন বিশেষজ্ঞরা? আজকের এই প্রতিবেদনে সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। শুক্রবার 27শে জানুয়ারি 2026 ঠিক দুপুর 1:22 কেঁপে উঠল কলকাতা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনা থেকে মাত্র 26 কিলোমিটার দূরে সাতক্ষীরা এলাকায়। রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল 5.5। এই কেন্দ্রস্থল থেকে কলকাতা আর দূরত্ব মাত্র 102 কিলোমিটার। এত কাছাকাছি বলেই এই শহর জুড়ে এত জোরালো কম্পন অনুভূত হয়েছে। মানে কলকাতার মাটিও কেঁপে উঠেছে। কম্পন স্থায়ী হয়েছিল মাত্র 52 সেকেন্ড। শুধু কলকাতা নয়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া সর্বত্র কম্পন টের পাওয়া গেছে। অসম, মিজোরামেও পৌঁছেছে এই কম্পনের ঢেউ। কিছু পুরনো বাড়িতে ফাটল ধরার খবর পাওয়া গেছে, তবে এখনও পর্যন্ত অবশ্য এই ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই। এটাই যা একটু স্বস্তি দিচ্ছে সবাইকে। কিন্তু এটাই প্রথম নয়। এর আগে এই 3রা ফেব্রুয়ারি মায়ানমারের প্রায় 6 মাত্রার, মানে রিক্টার স্কেলে 6 মাত্রার ভূমিকম্পের কম্পন, সেটা টের পাওয়া গিয়েছিল কলকাতাতে বসেও। কিন্তু কলকাতাতেও কম্পন অনুভূতি হয়েছিল। আর শুধু এই ফেব্রুয়ারি নয়, গত কয়েক বছর ধরে ক্রমশ বাড়ছে এই এলাকায় ভূমিকম্পের ঘটনা। তাহলে প্রশ্ন হলো যে কেন বারবার হচ্ছে এই ভূমিকম্প? এটা বুঝতে হলে একটু পৃথিবীর পেটের ভেতর ঢুকে পড়তে হবে আমাদের। তার কারণ যাবতীয় কাণ্ডকারখানা ঘটে কিন্তু পৃথিবীর পেটের ভেতরে। আমাদের পৃথিবীর উপরিভাগ আসলে কতগুলো বিশাল পাথরের চাঁইয়ের মতো টুকরোয় বিভক্ত। এগুলোকে বলা হয় টেকনিক্যাল প্লেট। এই প্লেটগুলো সারাক্ষণ খুব ধীরে ধীরে নড়াচড়া করছে। এই অঞ্চলে মূলত দুটো প্লেট আছে, একটা হলো ইন্ডিয়ান প্লেট, আরেকটা হলো বার্মিজ প্লেট। ইন্ডিয়ান প্লেট প্রতি বছর প্রায় 5 সেন্টিমিটার করে উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। যখন এই দুটো প্লেট একে অপরের সঙ্গে ঘষা খায়, তখন যে শক্তি সঞ্চয় বা উৎপন্ন হয় সেটা হঠাৎ বেরিয়ে আসে, আর তখনই হয় ভূমিকম্প। মানে দুটো প্লেটের ঘষা খেলে যে শক্তি উৎপন্ন হয় তা থেকেই ভূমিকম্প তৈরি হয়। ভূবিজ্ঞানীরা বলছেন সুন্দরবনের নিচে এবং বাংলাদেশের এই দক্ষিণ পশ্চিম অংশে বেশ কয়েকটি ছোট ছোট ফাটল রেখা বা ফল্ট লাইন আছে আর কি। এগুলো সক্রিয় হয়ে উঠছে। আর একটা ভূমিকম্প হলে কাছাকাছি অন্য যে ফল্ট লাইনগুলো আছে সেগুলো উত্তেজিত হয়ে পড়ে, ফলে একটার পর একটা কম্পন হতে থাকে। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন যে এই অঞ্চলে গত কয়েক মাসে ভূমিকম্পের মানে মাত্রা আর কি বা ঘনত্ব আগের চেয়ে বেড়েছে। এটা একটা কি বলবো, সিসমিক অ্যাক্টিভিটির সাইকেলের অংশ হতে পারে আর কি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কলকাতা কতটা বিপদে? এই প্রশ্নটা সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, তাই তো? ভারতের ভূমিকম্প বিপদ যে মাপ রয়েছে আর কি, তার বিপদ মাপের যে মানচিত্র অনুযায়ী কলকাতা পড়ছে জোন 3-তে।
মানে এটা মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা, অর্থাৎ মডারেট এলাকা বলা যেতে পারে। উত্তর ভারতের মতো কিন্তু মানে ওরা ওরা উত্তর ভারতের জোনগুলো যেমন জোন 4, জোন 5, এটা কিন্তু তা নয়। মানে বিপদের মাত্রাকে যদিও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু মডারেট এলাকা। আর কলকাতার আসল সমস্যা কিন্তু অন্য জায়গায়। আসলে কলকাতার মাটির চরিত্রেই লুকিয়ে আছে বিপদের সংকেত। কলকাতার মাটি মূলত পলি মাটি দিয়ে তৈরি। গঙ্গার পলি জমতে জমতে এই শহর তৈরি হয়েছে হাজার হাজার বছর ধরে। এই ধরনের এই নরম পলি মাটি ভূমিকম্পের সময় একটা ভয়ঙ্কর অনুঘটকের কাজ করে। এই ধরনের মাটি মানে ভূকম্পন তরঙ্গকে অনেক বেশি বাড়িয়ে দেয় আর কি। ভূবিজ্ঞানীরা এই বিষয়টিকে বলেন যে সয়েল অ্যাম্প্লিফিকেশন। সয়েল অ্যাম্প্লিফিকেশন সহজ ভাষায় বলতে গেলে বলতে হয় মাটির নিচে 5 মাত্রার ভূকম্পন হলেও কলকাতার নরম পলিমাটির কারণে মাটির উপরে এসে সেটা যেন 6 বা 7 মাত্রার মতো শক্তিশালী হয়ে দাঁড়ায়। এর সাথে যোগ হয় আরও কিছু সমস্যা। সেই সমস্যাগুলো আমি আপনাদের বলছি। প্রথমত হচ্ছে কলকাতায় বহু পুরনো বাড়ি রয়েছে। এই বাড়িগুলো আধুনিক ভূমিকম্প সহনশীলতার যে নির্মাণ যে নিয়ম আর কি, সেটা মেনে তৈরি হয়নি। মানে ইংরেজিতে যাকে বলে হচ্ছে আর্থকুয়েক প্রুফ কনস্ট্রাকশন নর্মস। এই বাড়িগুলো ভূমিকম্পে ভেঙে পড়ার আশঙ্কা অনেক বেশি, কারণ কলকাতা অনেক পুরনো শহর, পুরনো বাড়ি রয়েছে, বিশেষ করে উত্তর কলকাতা জুড়ে আর কি। দ্বিতীয়ত হলো যে কলকাতার বহু এলাকায় ভূগর্ভস্থ জলের স্তর যেটা আছে সেটা খুব উপরের দিকে। মানে ভূমিকম্পের সময় নরম জল সম্পর্কিত মাটি, যেটা জল কাদা মাটি আর কি, তরঙ্গের মতো আচরণ করতে পারে। মানে পরিভাষায় একে বলা হয় অ্যাকচুয়ালি লিকুইফ্যাকশন। এটা হলে বাড়িগুলো মানে কাদামাটির মধ্যে ডুবে যেতে পারে, সেই আশঙ্কাটা বেশি। আর তৃতীয়ত হলো যে ঘন জনবসতি। কলকাতার প্রতি বর্গ কিলোমিটারে অঞ্চলে বাস করেন হাজার হাজার মানুষ। ফলে বড় ভূমিকম্প হলে, মানে বড় মাত্রার ভূমিকম্প হলে এই শহরে উদ্ধার কাজ চালানো কিন্তু অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ বুঝতেই পারেন এটা জনবহুল শহর। ভূবিজ্ঞানীরা বলছেন যে এই মুহূর্তে যে ভূমিকম্পগুলো হচ্ছে সেগুলো মাঝারি মাত্রার। এখনই মানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু তাদের উদ্বেগ অন্য জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন যে এই এলাকায় মানে ভূস্তরের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে যে চাপ জমছে আর কি, তা যদি একসাথে বেরিয়ে আসে, মানে যদি ধরুন বড় আকারের ভূমিকম্প হয়, তাহলে কলকাতার পরিণতি মারাত্মক হতে পারে। অর্থাৎ যদি সেটা 7 বা 8 মাত্রার হয়ে যায় রিক্টার স্কেলে, তাহলে কিন্তু কলকাতা বড় ক্ষতির মুখে পড়বে। মানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের বিশেষ গবেষকরা বলছেন যে কয়েক বছর ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নিচে চাপ ক্রমশ বাড়ছে। কোনো একটি বড় ভূমিকম্প যদি তার মাত্রা ধরুন 7 বা তার বেশি হয়, তাহলে কিন্তু কলকাতা, ঢাকা সহ গোটা এই বঙ্গোপসাগরীয় অঞ্চলে বিপর্যয় নেমে আসতে পারে। তবে ভূমিকম্প কবে হবে সেটা আগে থেকে বলা এখনও বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। হয়তো আগামীকাল হতে পারে, হয়তো 100 বছর পরে হতে পারে, কিন্তু ঝুঁকি আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আমার কথা নয়, এটা ভূবিজ্ঞানীরা বলছেন, গবেষকরাও বলছেন যে বিপদ একটা রয়েছে কলকাতার উপরে এবং রাজ্যের উপরেও আর কি। ভূমিকম্প ঠেকানো যায় না ঠিকই, কিন্তু প্রস্তুতি নিলে ক্ষতি অনেকটাই কমানো যায়। মানে প্রিকশন নেওয়া যাকে বলে আর কি। সরকারি স্তরে যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো হচ্ছে যে পুরনো বাড়িগুলো পরীক্ষা করে রেট্রোফিটিং করা দরকার, মানে ভূমিকম্প সহনশীল করে তোলা। নতুন নির্মাণে কঠোরভাবে ভূমিকম্প প্রতিরোধী নিয়ম মেনে চলা উচিত। আর একটা শক্তিশালী আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি করা ভীষণ জরুরি, যে ক্ষেত্রে আগে থেকে মানুষকে একটু সতর্ক করে দেওয়া যেতে পারে। ভূমিকম্প হবে এটা তো আগে থেকে বলা যায় না, বিজ্ঞান এখনও সেই জায়গায় পৌঁছয়নি, কিন্তু মানুষকে কিছুটা সচেতন হতে হবে, কিছুটা সতর্ক থাকতে হবে। সরকারের দিক থেকেও কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যাতে করে যে বাড়িগুলোর ভেঙে পড়ার আশঙ্কা বেশি, ভূমিকম্প হলে সেগুলো অচিরেই ভেঙে পড়বে। এবং কলকাতা শহরে বহু মানুষ পুরনো বাড়িগুলোয় থাকেন। কিছু বাড়িকে ইতিমধ্যেই কলকাতা পুরসভা বিপদসীমার মধ্যে রেখেছে আর কি, সতর্কবাণী দিয়ে রেখেছে, যেগুলো ভেঙে পড়তে পারে খালিও করে দিতে বলেছে। কিন্তু নানা রকম জটিলতা আছে, কিছু আইনি জটিলতা আছে, ফলে নানা কারণে এই সম্পত্তিগুলো রয়ে গিয়েছে, পুরনো বাড়িগুলো রয়ে গিয়েছে, এই নিয়েই কিন্তু শহর। ফলে কলকাতা শহরের উপরও যে একেবারে আশঙ্কার বাইরে নয়, ভূমিকম্প হলে কলকাতা শহরে যে বিপদের বাইরে নয়, সেটা কিন্তু বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে দিচ্ছেন।
কলকাতা একটি ঐতিহাসিক শহর, বহু পুরনো শহর, কোটি কোটি মানুষের স্বপ্নের শহর এবং বাস এই শহরে। এই শহরকে ভূমিকম্পের বিপদ থেকে বাঁচাতে হলে দরকার সচেতনতা, যেটা একটু আগেও আমি বলছিলাম, প্রস্তুতি নেওয়া এবং সঠিক পদক্ষেপ নেওয়া। ভয় নয়, আসলে সতর্কতাই আসলে এখন সবথেকে বড় হাতিয়ার আমাদের সামনে। তাহলে আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার এরকমই কোনো গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে। আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর মতামত জানানোর জন্য তো কমেন্ট সেকশন খোলাই আছে। তাহলে সঙ্গে থাকুন। নমস্কার।